আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যায়? হ্যালো, হ্যাঁ কথা বলতেছো না কেন? শোনা যাচ্ছে? স্যারের কথা শোনা যায়? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। তো কি করে আসো কেন? এতবার বলতেছি স্যার। আচ্ছা দেখো, আমরা তো আজকে ইন্টারনেট পড়বো তাই না? লাস্ট ক্লাসে বোধ স্যার বলছিলাম যে আমার পৃথিবীতে অনেকগুলা নেটওয়ার্ক আছে না, এখন এই নেটওয়ার্ক গুলাকে মনে করো আমরা ইন্টার কানেক্ট করবো তাই না? এই জন্য আসলে ইন্টারনেটকে আমরা সংক্ষেপে বলি ইন্টার নেটওয়ার্কিং তাই না? স্যার একটু লিখে দেই, এই যে ইন্টারনেট না, এটা সংক্ষেপে আমরা বলি ইন্টার 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 নেটওয়ার্কিং নেটওয়ার্কিং তাই না? তার মানে কি, যতগুলো নেটওয়ার্ক আছে তার ভিতরে ইন্টার কানেকশন। বুঝতে পারছি? বুঝছো সবাই ইন্টারনেটটা কি সংক্ষেপে? বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ দেখো, দ্য ইন্টারনেট ইজ এ কমিউনিকেশন মিডিয়াম, একটা মাধ্যম দ্যাট ইজ মেড পসিবল বাই কম্পিউটারস আর নেটওয়ার্কস। তার মানে কি, যত রকম নেটওয়ার্ক আছে পৃথিবীতে, আমরা নেটওয়ার্ক সম্বন্ধে আমরা পড়ছি না, ল্যান্ড ম্যান ওয়ান, যতগুলো আছে সবগুলো একটার সাথে একটাকে ইন্টারকানেক্ট করার জন্য যে টেকনিক বা যে পদ্ধতি, যেটা মিডিয়াম, যেটাকে আমরা কমিউনিকেশন মিডিয়াম বলি না, সেটাকে আমরা বলি ইন্টারনেট। তাহলে সংক্ষেপে আমরা ইন্টারনেটকে বলি ইন্টার নেটওয়ার্কিং। ঠিক আছে? আচ্ছা এবার আসো, ইন্টারনেটের কিছু কম্পোনেন্ট আছে না, পরীক্ষাতে স্যার এভাবে দেয় যে হোয়াট ইজ ইন্টারনেট, হ্যাঁ মেনশন দা সেভারাল ইন্টারনেট কম্পোনেন্ট। দেখো কম্পোনেন্টস অফ ইন্টারনেট, তার প্রথমটা হচ্ছে দেখো ডাব্লিউ। স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ এটা তোমরা জানো। যেমন আমাদের এটাকে সাধারণত আমরা কি বলি, যে কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লিউ বলি। যেমন আমাদের এনএসটিউ কি ডাব্লিউ, হ্যাঁ www.nstu.edu.gd। তার মানে কি, আমাদের এই যে তোমার এনএসটিউর প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা অ্যাড্রেস, মানে এই প্রতিষ্ঠানের যাবতীয় যত ইনফরমেশন আছে, হ্যাঁ সেটা আমাদের কি অনলাইনে আছে না, অনলাইনে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা সেটাই। দেখো এখানে লেখছে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ সিস্টেম অফ ইন্টারনেট সার্ভার্স না, সার্ভার্স that support hypertext মানে যে সকল যেহেতু ওয়েব মানে www মানে ওয়েবে আমরা হাইপারটেক্সট ইউজ করি, মানে হাই স্পিড, হাইপার মানে হাই স্পিড টেক্সট, কেমন, টু অ্যাক্সেস several internet protocols on a single interface. Almost every protocol type available on the internet is available on the web. তাহলে মোট কথা হচ্ছে যে আমরা যেটা বলি প্রোটোকল তাই না? দেখো একটা ইম্পর্টেন্ট কথা হলো প্রোটোকল। প্রোটোকলটা তো তোমরা সবাই জানো, হোয়াট ইজ প্রোটোকল। প্রোটোকলটা হচ্ছে আমাদের কি কিছু রুলস রেগুলেশন তাই না? যেমন মনে করো তুমি প্রধান উপদেষ্টার অফিসে যাবা, তুমি কি সরাসরি যেতে পারবা? তোমাকে ইউ হ্যাভ টু মেনটেন সাম রুলস রেগুলেশন।
তদ্রূপ কম্পিউটার নেটওয়ার্কেও তুমি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠাবা, তাহলে ইউ মাস্ট হ্যাভ টু মেনটেন সাম রুলস রেগুলেশন, যেটাকে আমরা বলি প্রোটোকল। তাহলে প্রোটোকলের মাধ্যমে কিন্তু আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে আমরা ডাটা পাঠাতে পারি। তাহলে এই যে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে যে আমরা প্রোটোকলের মাধ্যমে খুব হাই স্পিড, যে হাইপার টেক্সট, খুব হাই স্পিড আমরা এক নেটওয়ার্ক থেকে আমরা আরেক নেটওয়ার্কে ডাটা পাঠাতে পারি। আর ডাব্লিউডাব্লিউআই এটাকে সংক্ষেপে আমরা সাধারণত কি বলি, ওয়েব। ওয়েব হচ্ছে অ্যাড্রেস, কেমন খেয়াল থাকবে, অ্যাড্রেস। এটা সম্বন্ধে আমরা একটু পর আরো ডিটেলস পড়বো। অ্যাড্রেস না, অ্যাড্রেস, তাই না? সবসময় খেয়াল রাখবা, তোমাকে যদি আমি বলি একটা ওয়েব ডিজাইন করো, হ্যাঁ মনে করো তোমাকে, যেমন আমাদের একটা এনএসটিওর ওয়েব ডিজাইন করছে, বা তোমাকে যে কোনো একটা ওয়েব ডিজাইন করতে বলি, যে কোনো একটা কোম্পানির ওয়েব, মানে ওই কোম্পানির সব ইনফরমেশন ওখানে থাকবে। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, খেয়াল থাকবে। ওয়েব ডিজাইন করতে প্রথম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, ল্যাঙ্গুয়েজ এলজি না, ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে আর একটা প্রোটোকল লাগবে। ঠিক আছে, দেখি কে বলতে পারো ল্যাঙ্গুয়েজটার নাম কি, প্রোটোকলটার নাম কি ওয়েব ডিজাইন করতে? প্রোটোকল, কে বলতে পারো ল্যাঙ্গুয়েজটার নাম কি, প্রোটোকলটার নাম কি? নাম শুনছো হয়তো তোমরা, কে বলতে পারো? বলতে পারো কেউ ল্যাঙ্গুয়েজটার নাম কি? এই যে আমাদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ বা যে কোনো একটা ওয়েব পেজ ডিজাইন করতে গেলে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ লাগে এবং প্রোটোকল লাগে, কেউ বলতে পারবা? হ্যাঁ, কেউ কি বলতে পারবা? HTML লাগে। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ HTML, হ্যাঁ গুড, HTML, এটা খেয়াল রাখতে হবে, কেমন? পরে দেখবা ডাব্লিউডাব্লিউ এটার সম্বন্ধে আলাদাভাবে আসবে, তখন আরো ডিটেইল জানতে পারবো, আগে থেকেই বলতেছ না HTML। তাহলে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ লাগবে, আর একটা প্রোটোকল লাগবে। প্রোটোকলটার নাম কি বলো তো, বলতে পারবা? HTTP, STTP, হ্যাঁ। তার পরীক্ষাতে সবসময় একটা কোশ্চেন দেয় যে রাইট দ্য নেম অফ 5 প্রোটোকল, 5টা প্রোটোকলের নাম লেখো। হ্যাঁ, যেমন এখন একটা তুমি পেয়ে গেছো, এটা হচ্ছে ওয়েব বেসড প্রোটোকল, তাহলে এটাকে আমরা কি বলি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, খেয়াল থাকবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই দুটো জিনিস আমার যে কোনো একটা ওয়েব ডিজাইন করতে এটা লাগবে, কেমন? যেমন আমাদের nstu.edu.vt এটা করতে গেলে আমার এই ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা লিখছে, হ্যাঁ আমাদের স্টুডেন্ট সিএসটি স্টুডেন্টই করছে, HTML তে কোডিংটা লিখছে, তারপর একটা প্রোটোকল HTTP দিয়ে কাজটা করছে, এই দুইটার সমন্বয়ে আমার একটা ডিজাইন করছে। কি বুঝতে পারছি সবাই? বুঝছো ডাব্লিউডাব্লিউ বুঝে গেছে? তো পরীক্ষাতে আসলে এক লাইন লিখতে হবে আর কি, হ্যাঁ, যেহেতু এটাতে মনে করো তোমার কোশ্চেনটা হবে হোয়াট ইজ ইন্টারনেট, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনেট কম্পোনেন্ট, ডিসক্রাইব, হ্যাঁ। তাহলে মনে করে আরো অনেক আছে, এই জন্য প্রতিটাতে এত বড় করে লেখার দরকার নাই, জাস্ট 1-2 লাইন করে লিখলে হবে, কেমন? তারপর 2 নম্বর হচ্ছে দেখো ইমেইল। ইমেইল তোমরা সবাই জানো, ইলেকট্রনিক মেইল, ইমেইল অ্যালাউস কম্পিউটার ইউজার্স লোকালি ওয়ার্ল্ড ওয়াইড এক্সচেঞ্জ মেসেজ, না ইমেইলের মাধ্যমে আমরা কি মেসেজ পাঠাই বা টেক্সট পাঠাই, না? ইচ ইউজার অফ ইমেইল হ্যাজ মেইলবক্স অ্যাড্রেস টু, হ্যাঁ, যেখানে আমাদের একটা মেইল অ্যাড্রেস থাকে, যেমন তোমার জিমেইলে একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে আমি তোমাকে কিছু মেসেজ পাঠালাম বা একটা ডকুমেন্ট পাঠালাম, তাই না? এই যে মেসেজ থ্রু সেন্ড থ্রু ইমেইল ক্যান অ্যারাইভ এট এ ম্যাটার অফ সেকেন্ড, সেকেন্ড তো না আরো কম সেকেন্ড, মাইক্রো সেকেন্ড বলতে পারো, তাই না? আচ্ছা, তারপর 3 নম্বর দেখো টেলনেট, এটা এক ধরনের একটা কম্পোনেন্ট, হ্যাঁ। যে টেলনেট ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যালাউস টু লগ into the computer on the internet the use of online database, না? আমি যদি কোনো পৃথিবীর কোনো ডাটাবেস দেখতে চাই, ডাটাবেস মানে কি, যেখানে অল ইনফরমেশন থাকে, যেমন তোমার স্টুডেন্ট ডাটাবেস, স্টুডেন্ট ডাটাবেসে আমাদের স্টুডেন্টের সব ইনফরমেশন থাকে, যে কোন বেচে কত স্টুডেন্ট, কোন স্টুডেন্টের নাম কি, কোন স্টুডেন্টের জিপিএ কত, এগুলোকে ডাটাবেস বলে, কেমন? তাহলে আমরা অনলাইন ডাটাবেস, পৃথিবীর যে কোনো ডাটাবেস, লাইব্রেরি, পৃথিবীর যে কোনো লাইব্রেরিতে কি কি বই আছে, চ্যাট সার্ভিস, এগুলো করতে পারি যে টেলনেটের মাধ্যমে, কেমন? তারপর দেখো এফটিপি, এটাও একটা প্রোটোকল। দেখো এফটিপি স্ট্যান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল,
দিস ইজ বোথ দ্য প্রোগ্রাম এন্ড মেথড ইউজ বাই ট্রান্সফার ফাইল রিটার্ন করা। তাহলে এক কম্পিউটার থেকে আরো কম্পিউটার আমরা ফাইল পাঠাইতে এই প্রোটোকলটা ইউজ করি। তাহলে দুইটা প্রোটোকলের নাম আমরা শিখলাম না, একটু আগে স্যার বলছিলাম HTTP, এখন একটা বলতেছি আমরা কি FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে এক কম্পিউটার থেকে আরো কম্পিউটারে আমরা ফাইল পাঠাইতে গেলে আমরা এই প্রোটোকলটা ইউজ করি। তারপর দেখো ইমেইল ডিসকাশন গ্রুপ, তার মানে এটা ইমেইল, মনে করো তোমাদের অনেকের ইমেইল আছে, আমরা কি গ্রুপ করি না? যেমন আমরা যে মেসেঞ্জারে কি গ্রুপ করি, তদ্রূপ আমরা ইমেইল দিয়ে একটা গ্রুপ করতে পারি, যেটাকে আমরা বলি দেখো ইমেইল ডিসকাশন গ্রুপ। তারপর দেখো ইউজনেট নিউজ, যেটা দিয়ে আমরা সমস্ত নিউজ দেখতে পারি ওয়ার্ল্ডে। দেখো ইউজনেট নিউজ ইজ এ গ্লোবাল ইলেকট্রনিক বুলেটিন বোর্ড সিস্টেম ইন হুইচ millions of computer user exchange information on via the range of topics, যত বুলেটিন গুলো আছে ইলেকট্রনিক খবর আর কি। তারপরে 7 নম্বর দেখো চ্যাট ইনস্ট্যান্ট মেসেজিং, তাই না? চ্যাট প্রোগ্রামস অ্যালাউজ ইউজার টু ইন্টারনেট কমিউনিকেট উইথ ইচ আদার বাই টাইপিং। তাহলে চ্যাটে কি আমরা কথা বলি? দুইজনে যখন চ্যাট করো তখন কি কথা বলো না টাইপিং করো? টাইপিং করো, তাই না? তাহলে এটা একটা কম্পোনেন্ট, তাই না? দেখো 7টা, মোটামুটি এই 7টা দিলেই চলবে আর কি, না? আচ্ছা, এবার আসো দেখো এটা এই স্লাইডটা অত ইম্পর্টেন্ট না, এখানে শুধু দুইটা জিনিস জানবা যে ইন্টারনেটটা কবে আবিষ্কার হয়েছে, না? সব খেয়াল রাখবা। ইন্টারনেটটা হচ্ছে 1969-এ USA তে হয়েছে, না? আর ইন্টারনেটে আমরা যে প্রোটোকলটা ইউজ করি এটা আরেকটা প্রোটোকল। তাহলে কয়টা প্রোটোকল পেলাম এই পর্যন্ত? স্যার কয়টা বললাম? স্যার 5টা, পরীক্ষাতে 5টা দেয় কিন্তু। TCP/IP, এটার অ্যাপ্লিকেশন কি কেউ বলতে পারবা? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল, দুটো একসাথে থাকে আর কি, না? তাহলে 3টা প্রোটোকলের নাম কিন্তু তোমার জানা হয়ে গেল। একটা হলো HTTP জানলা, তারপর FTP জানলা, TCP/IP জানলা। তাহলে অলরেডি 3টা কিন্তু হয়ে গেছে 5টার ভিতরে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখবো আসবে, কেমন? আচ্ছা, তাহলে এটা হলো 1969-এ এটা US তে আবিষ্কার হয়েছে। সবচেয়ে প্রথম যে ইন্টারনেট, ওটার নাম একটু খেয়াল রাখবা, আরপানেট বলে, আমেরিকার। এটা একটা দেখো অ্যাডভান্স রিসার্চ বলছে, এগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে আর কি, হ্যাঁ, যে বলতো প্রথম ইন্টারনেট কত সালে আবিষ্কার হয়েছে, ওটার নাম কি? তাহলে ওটার নাম ওর আরপানেট, একটু খেয়াল রাখবা, কেমন? পরীক্ষাতে দিব না, তারপর একটু খেয়াল রাখবা, হ্যাঁ। অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি অফ দ্য US, মানে USA আর কি অ্যাপ্লিকেশন। এটার কোনো অ্যাপ্লিকেশন যদি আসে তখন এইভাবে লিখবা। দেখো আরপানেট বানাইছে কি করে, দেখো একটা মাত্র 4টা সাইট নিয়ে, অথচ এখনকার আমাদের যে ইন্টারনেট সারা বিশ্বের যে কোনো সাইটে আমি কি লগ ইন করতে পারি। তখন দেখো আরপানেটটা মাত্র 4টা সাইট নিয়ে এটা গঠিত হয়েছিল, তাই না? আচ্ছা, এটা মোটামুটি আমাদের ইতিহাস একটু মনে রাখা ভালো। এবার আসো দেখো ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার। যদি তোমাকে 10টা ব্যবহার বলি, যে ইন্টারনেটের 10টা ব্যবহার বলো, এরা এখানে অনেক বলছে, তুমি এটাও দিতে পারো, তোমার মতো করেও দিতে পারে। একটু অনলাইনে ঘাটলে দেখবা যে ইন্টারনেটের ব্যবহার কোথায়। যেমন ওরা দিছে দেখো অনলাইন কমিউনিকেশন, ইমেল, চ্যাটিং, এটসেট্রা। ই-কমার্স, বাইং, এটা ভেরি ইম্পর্টেন্ট, না? ই-কমার্স, ইলেকট্রনিক বাইং এন্ড সেলিং সিস্টেম। তার মানে কি আমরা কম্পিউটারের মাধ্যমে বাই এবং সেল করতে পারি। তারপর সফটওয়্যার কি শেয়ার করতে পারি, অনলাইন জার্নাল ম্যাগাজিন পড়তে পারি, প্রোডাক্ট প্রমোশন করতে পারি, না? যেমন আমরা প্রোডাক্ট প্রমোশন করি, তাই না? যে তোমার প্রোডাক্ট প্রমোশন, তাই না? প্রোডাক্ট প্রমোশন তো জানো, মনে করো যে ভিআইপি লোক দিয়ে, যেমন আমাদের এর আগে ছিল কি সাকিবুল হাসান, না? সাকিবুল হাসানকে দিয়ে প্রোডাক্ট করে এটাকে লঞ্চ করা হইতো, তাই না? এখন তার সাকিব নাই। সাকিবকে তো সবাই চিনো, মনে হয় চিনো, না? তাহলে এটাকে আমরা প্রোডাক্ট, তাহলে এটা দেখো ইন্টারনেটের মাধ্যমে আমরা এটাও করতে পারি। তারপর দেখে যে ওয়ার্ল্ড ওয়াইড ভিডিও করে, যে সাহায্যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এটার বদলতে দেখছো ওয়ার্ল্ড ওয়াইড ভিডিও কনফারেন্স। তাহলে কনফারেন্সিং এর মাধ্যমে আমরা যে কোনো ইন্টারভিউ নিতে পারি, ক্লাস নিতে পারি, বিভিন্ন কাজ করতে পারি, তাই না? তারপর মোরওভার ইন্টারনেট ইউজিং ফর দ্য কমিউনিকেশন এডুকেশন। তার পরীক্ষাতে স্যার যদি 5টা ব্যবহারের নাম বলে এখান থেকে যে কোনো 5টা লিখে দিবা, কেমন? আচ্ছা, এবার আসো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, একটু আগে স্যার যেটা দিচ্ছে, এখন এটাকে ডিটেলস। মনে করো পরীক্ষাতে যদি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্বন্ধে 5 মার্ক দেয়, তখন একটু বড় করে তো লিখতে হবে। এই যে দেখো, দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইজ এ কালেকশন অফ ডকুমেন্টস লিঙ্কড বাই দ্য HTML, ওই যে স্যার যেটা বললাম, না?
Hypertext documents on the internet are known as the web pages. তাহলে যে কোনো একটা ওয়েব অ্যাড্রেস মানে কি, সেখানে অনেকগুলো পেজ থাকবে। পেজ মানে কি, এক একটা পেজে এক এক ইনফরমেশন থাকবে। বলতো তো দেখি, যে কোনো একটা ওয়েব অ্যাড্রেসের একবারে ফার্স্ট পেজ, ওটার নাম কি? ওটাকে কি পেজ বলি বলো তো, কি বলতে পারো? হ্যাঁ বলো। হোম পেজ বলে না? হোম পেজ, ভেরি গুড। হ্যাঁ হোম পেজ। তাহলে ওয়েব পেজের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ যেটা, সেটাকে আমরা হোম পেজ বলি। তার মানে তুমি কেন যে কোনো একটা সাইটের হোম পেজটা দেখলে বুঝতে পারবা, কারণ হোম পেজ ইজ কনসিস্ট অফ অল ইনফরমেশন এট এ গ্ল্যান্স। তার মানে একটা প্রতিষ্ঠানের হোম পেজটা তুমি যদি দেখো, ওখানে কিন্তু এট এ গ্ল্যান্স সব ইনফরমেশন থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে এর ভিতরে কি আছে। আর যদি দেখো যে এটা তোমার মনোভূত না, তখন তুমি এটা কি ডিসকার্ড করে তুমি অন্য আরেকটা দেখলা। তার মানে কি, হোম পেজ সবসময় খেয়াল রাখবা। ওয়েব পেজ অনেকগুলো পেজ থাকে, তার মধ্যে ফার্স্ট পেজ যেটা, সেটাকে আমরা হোম পেজ বলি। তাহলে তারপর www uses the client server model internet protocol HTTP, এটা তো একটু আগে স্যার বললাম। ওয়ার্ল্ড ওয়েব is a graphical point and click internet software called the ইন্টারনেট ব্রাউজার। তার মানে কি, আলটিমেটলি ওয়েব পেজ এগুলো ডিজাইন করতে গেলে আমাদের একটা ব্রাউজার সফটওয়্যার লাগে। এখানে দেখো এরপরে আসবে, এটা হচ্ছে ডায়াল আপ আইএসডিএন কানেকশন। এটা তো ইম্পর্টেন্ট না। ডায়াল আপ সাধারণত আমরা সিঙ্গেল ইউজার করে, আর আইএসডিএন কানেকশন সাধারণত কোম্পানিতে ইউজ করে আর কি। যে কোনো একটা কোম্পানি তারা একটা ডেডিকেটেড ইন্টারনেট কানেকশন করে, সেটাকে আমরা আইএসডিএন বলি। আর নর্মাল আমরা এখন এই যে স্যার যে তোমাদের সাথে কথা বলতেছি, এটাকে আমরা ডায়াল আপ কানেকশন বলি, কেমন? সবাই যেটা ইউজ করে। আর আইএসডিএন যেটা, সেটা হলো ফিক্সড। যে কোনো কোম্পানির তারা একটা ইন্টারনেট ইউজ করে, ওই ইন্টারনেট অন্য কেউ মানে করতে পারবে না, ঢুকতে পারবে না বা ইউজ করতে পারবে না, কেমন? আচ্ছা, এই যে দেখো ব্রাউজার, যেটা স্যার বলছি, তাহলে যে কোনো একটা ওয়েব ডিজাইন করতে বা যে কোনো ওয়েব ফাংশন করতে বা ইন্টারনেট ফ্যাসিলিটি পেতে গেলে আমার অবশ্যই একটা সফটওয়্যার লাগবে, যেটাকে আমরা কি বলি, ব্রাউজার। যেমন দুই একটা এক্সাম্পল বলো ব্রাউজারের। ব্রাউজার ফায়ারফক্স, গুগল ক্রোম। ফায়ারফক্স, ক্রোম। এরকম ব্রাউজারও স্যার বলি যে হোয়াট ইজ ব্রাউজার, রাইট দ্য বা মেনশন দ্য নেম অফ 5 ব্রাউজার। 5টা ব্রাউজারের নাম লেখো। হ্যাঁ, এটাও স্যার কোশ্চেন হিসেবে দিই আর কি। না দেখো, এই ব্রাউজার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম। এটা কিন্তু এক ধরনের সফটওয়্যার বা একটা প্রোগ্রাম। এটা তোমার কম্পিউটারে থাকতে হবে, নাহলে তো তুমি যে কোনো ওয়েবসাইট দেখতে পারবে না। তাহলে যেমন গুগল ক্রোম, না গুগল ক্রোম বললা, তারপরে যে ফায়ারফক্স বললা, এরকম আরো অনেক আছে, যেমন অপেরা আছে। হ্যাঁ, যে কোনো 5টা লিখে দিই স্যার। হ্যাঁ, যে কোনো 5টা। হ্যাঁ, এটা খাতায় লিখে নিবা, অনলাইনে দেখে, কেমন? পরীক্ষাতে স্যার এটা দিই। তাহলে দেখো ব্রাউজারটা একটা কি সফটওয়্যার। দেখো, ব্রাউজার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট রিসাইড থাকে on your computer, enabling you to do the view of www documents and access the internet, taking advantage text formatting, hypertext, image, sound, motion and other feature। মানে সোজা কথা, অনলাইনে আমার এই ধরনের ফিচার দেখতে গেলে ওয়েবের, আমার অবশ্যই একটা সফটওয়্যার লাগবে, যেটাকে আমরা ব্রাউজার বলি। কেন? এখান থেকে ওরা কয়েকটা নাম দিয়েছে, স্যার তো বলছে যে অপেরা, নেটস্কেপ, ময়েস্টিক, ইন্টারনেট এক্সপ্লোর। তারপর যে তোমরা বললা যে যে কি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। এই তো 5টা হয়ে গেছে, যে কোনো 5টা আর কি। ওকে, আচ্ছা, এবারে সেটা ইম্পর্টেন্ট। দেখো ইউআরএল, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। দেখো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা হচ্ছে তোমাকে যদি আমি বলি একটা ওয়েব অ্যাড্রেস লেখো, তাহলে এটার কয়টা পার্ট দেখো। প্রথমে এই একটা অংশ, প্রথমে তোমাকে অবশ্যই লিখতে হবে HTTP, তারপর একটা কোলন দিবা, তারপর 2টা স্ল্যাশ বাদ দিবা, তারপর www.com এটা লিখতে হবে। না, তাহলে এটাকে আমরা বলি ইউআরএল, তার মানে অ্যাড্রেস। তোমাকে যদি বলি 5টা ইউআরএল লেখো, মানে 5টা অ্যাড্রেস লেখো, তাই না? তাহলে সবসময় খেয়াল রাখবা, অ্যাড্রেসের হচ্ছে কি 3টা পার্ট। প্রথমে আমরা দিব HTTP, ছোট হাতের লিখতে হবে, কেমন? HTTP, তারপর একটা কোলন দিব, 2টা স্ল্যাশ সাইন দিব, এই যে পার্ট সাইন দিব। হ্যাঁ, এটা কিবোর্ডে আসছে আর কি। না, তারপর আমরা www লিখবো, ডট, তারপর ওই পুরো অ্যাড্রেসটা লিখবো আর কি। কেন? তাহলে www দিয়ে যেটা লিখবো সেটাকে আমরা ডোমেইন বলবো, কেমন? তাহলে একটা হচ্ছে যে আমাদের অ্যাড্রেসে প্রথমে আমরা HTTP ডট 2টা স্ল্যাশ দিব,
তারপর www ডট দিয়ে, যেমন আমাদের www.institute.edu.bd। হ্যাঁ, এবার দেখো ডোমেন এবং সাবডোমেন, তাহলে অ্যাড্রেসের কোনটা ডোমেন কোনটা সাবডোমেন কিভাবে বুঝবা? তোমাকে স্যার যদি বলি এই যে ডিএনএস অ্যাড্রেস, ডিএনএস হচ্ছে ডোমেন নেটওয়ার্ক সলিউশন, এটা একটু দেখে নিও। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড্রেস না, ওয়েব অ্যাড্রেস, এটাকে ডিএনএ আমরা বলি। হ্যাঁ, তোমাকে যদি স্যার বলি 5টা কি ডোমেইন ডোমেইন আর 5টা সাবডোমেইন এক্সাম্পল লেখো। আচ্ছা, যখন ডোমেইন লিখবা তখন কিভাবে লিখবা? যেমন দেখো, আমি আমাদের ইনস্টিটিউটটাই বুঝাই। প্রথমত ওটা তুমি কভার করবা, প্রথমত তুমি এস টি 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 এটা লিখবা, তারপর একটা কোলন সাইন দিবা, 2টা বার্ড সাইন দিবা, তারপর দেখো www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডট আমাদের কি এনএসটিউ মনে করো আমি ডট ইডিউ দিলাম, তাহলে কি এটা একটা ডোমেন। ডোমেন মানে কি? মনে করো ইনস্টিটিউটটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান, তুমি এটা দেখে বুঝতে পারছো কি ইনস্টিটিউট একটা শিক্ষা প্রতিষ্ঠান না ইডিউ। বা স্যার যদি লিখতাম, দেখো ওরা যেটা লিখছে দেখো hotmail.com, তাহলে যখন আমরা ছোট করে লিখি তখন সেটাকে আমরা বলি ডোমেইন। যেমন দেখো 5টা দিলে মনে করো তুমি ইনস্টিটিউট hotmail.com লিখতা, বা তুমি লিখতা microsoft.com, পুরো অ্যাড্রেসটা লেখো নাই কিন্তু দেখো আমি যদি ইডিউ লিখি তাহলে এটাকে কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান এটাকে বুঝতে পারবা? ইনস্টিটিউট ইডিউ, তুমি কি বুঝতে পারবা এটা কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠান? না স্যার, বুঝতে পারবা না। কিন্তু স্যার যদি এখানে লিখি বিডি, তাহলে কি, তাহলে তুমি কি বুঝতে পারছো না? এটা বাংলাদেশের একটা শিক্ষা। মনে করো যে আমেরিকার একটা ইয়াতে, তাহলে দেশের নামটা আমরা পরে লিখি, মনে করো জেপি, জাপানটা হচ্ছে মনে করো জেপি না, জেপি। তারপরে ইউএসএ ডট ইউএস লেখে না, ইউএস, তাহলে দেশে, তাহলে ওই পুরোটা সহজ যেটা আমরা বলবো সেটাকে আমরা বলবো কি সাবডোমেইন না। ডোমেইনকে আমরা ভেঙে আবার একবার বড় করে লিখছি সাবডোমেইন। আর যদি তোমাকে ডোমেইন লিখতে বলে তাহলে .com দিয়ে ছেড়ে দিবা, বা .edu.government না। যেমন এখানে একটা লিস্ট আছে, পরের স্লাইডে স্যার দেখাচ্ছি, দেখো এটা একটু মুছে দিই। এই যে দেখো, এই যে দেখো, দেখছো .com হচ্ছে বিজনেস রিলেটেড না, যেমন IBM.com, Microsoft.com। আর এডুকেশন সংক্রান্ত আমরা লিখি যারা আমাদের ইনস্টিটিউট থেকে ইডিউ, তো গভর্নমেন্ট কোন প্রতিষ্ঠান যেমন whitehouse.gov, হ্যাঁ। তারপরে .net বিজনেস কমার্শিয়াল আমরা .net লিখি। তারপর কোন অর্গানাইজেশন জাতীয় হলে .org লিখি। কি বুঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে ডোমেইন। আর যখন দেশের নাম সহ লিখবা তখন ওটাকে আমরা বলবো সাবডোমেইন। বুঝতে পারছি? এভরিবডি ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। তাহলে পরীক্ষাতে স্যার এটা দেই না যে 5টা ইউআরএল অ্যাড্রেস লেখো, আর 5টা ইউআরএল অ্যাড্রেসের ভিতরে 5টা ডোমেইন, 5টা সাবডোমেইন অ্যাড্রেস লেখো, কেমন লিখতে পারবা। আর এটা তো ওয়েব পেজ, স্যার তো একটু আগে বললাম ওয়েব পেজ গুলো দেখতে এরকম। এটাকে সাধারণত আমরা যে হোম পেজ বলি না, প্রথম পেজটা ওরা দিচ্ছে আর কি না। ইমেইলটা সম্বন্ধে ডিটেইলস লেখছে। পরীক্ষাতে যদি ইমেইল সম্বন্ধে মনে করো 1 মার্ক আসলে তো 1 লাইন লিখলা যে ইমেইল ইজ স্ট্যান্ডার্ড বা ইলেকট্রনিক মেইল। যদি 3 মার্ক আসে তখন একটু বাড়াই লিখতে হবে আর কি না। দেখো, ইমেইল ইজ স্ট্যান্ড ফর ইলেকট্রনিক মেইল, ইট ইনভলভস সেন্ডিং এন্ড রিসিভিং টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও মেসেজ অ্যাক্রস দ্য ইন্টারনেট টু ফ্রম আদার দ্য ইন্ডিভিজুয়াল বা দ্য পুরো ডিটেইলস আর কি না। ইট ইজ ফাস্টার দ্যান দ্য পেপার মেইল। পেপারে আমরা যদি পাঠাই, মানে কি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইলে আগে কি ছিল, পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতে আমাদেরকে একটা চিঠি যেতে আমেরিকাতে 1 মাস লাগতো। তারপরে সুবিধা আসছে কি ইএমএস পদ্ধতি। ইএমএস পদ্ধতিতে মনে করো 1 সপ্তাহ লাগে। তারপর আসছে ডিএচএল, ডিএচএল এ আরো কম সময় লাগে। কিন্তু আমি যদি ইমেইলের মাধ্যমে পাঠাই, কোনটা সবচেয়ে কম সময় লাগবে? কোনটা? পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন পাঠানো আর হচ্ছে কম্পিউটারের মাধ্যমে পাঠানো, ইমেইলের মাধ্যমে পাঠানো, তো কোনটা সবচেয়ে ফাস্ট?
ইমেইলে, তাই না? তাহলে এই কয়েকটা লাইন লিখে দিবা আর কি না, ইমেইল সম্বন্ধে। আচ্ছা, এবার আসে ইমেইল অ্যাড্রেস। কিভাবে আমরা ইমেল অ্যাড্রেস লিখি না, এটা তোমরা সবাই জানো যে সবাই জিমেইল অ্যাকাউন্ট হয়তো আছে। ইমেল অ্যাড্রেসে সবসময় খেয়াল রাখবা @sign এর আগে হবে ইউজার অ্যাড্রেস, আর এর পরে হবে ইনস্টিটিউশনাল অ্যাড্রেস। কেমন? যেমন যেমন স্যারের ইয়াতে, যেমন স্যারের দুইটা আছে না, যেমন স্যারের একটা হচ্ছে, যেমন স্যারের জিমেইল আছে জাভেদ স্যারের নামে, হ্যাঁ জাভেদ স্যারেও বানাইছে আর কি না, NSTU এভাবে লিখছে আর কি। তো এখানে শুধু নাম দিয়ে করলেও হয়তো @gmail। এটা হচ্ছে যেসব মেইল গুলো আছে জিমেইল, ইয়াহু, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কম না। আর যদি স্যারের প্রতিষ্ঠানটা দিয়ে করি তখন স্যারেরটা হচ্ছে, দেখো স্যারের নেই nstu.edu.bd, ঠিক আছে না? তাহলে কি দুটো পার্ট দেখো, এর প্রথমে হচ্ছে আমাদের ইউজারের অ্যাড্রেস, তারপরে তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাড্রেস। বোঝা গেছে? ইমেইল আমরা কিভাবে লিখি, ইমেইলের দুইটা পার্ট। এই যে এখানে দেখো দিছে, এর সামনে একটা পার্ট, পিছনে একটা পার্ট। কি বুঝতে পারছি? বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে আসো এই স্লাইডার। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেই what do you understand by distinguish between ডাউনলোড আর আপলোড? বলো তো দেখি, ডাউনলোড এবং আপলোড মধ্যে কোনটা ফার্স্ট? কি বলতে পারো? ডাউনলোড আর হচ্ছে আপলোড, কোনটা ফার্স্ট? বলো তো, কে বলতে পারো কোনটা ফার্স্ট? এটা পরীক্ষাতে সাথ দিই যে which is first, ডাউনলোড আপলোড, জাস্টিফাই। ডাউনলোড এবং আপলোডের মধ্যে কোনটা ফার্স্ট? বলো, কে বলতে পারো? বলো। ডাউনলোড এবং আপলোডের মধ্যে কোনটা ফার্স্ট? কেউ বলতে পারলো না? ডাউনলোডটা কি? ডাউনলোডটা হচ্ছে আমরা যদি আমাদের মেইন সার্ভার থেকে না, মানে মেইন সার্ভার যেটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভার, হ্যাঁ, ওটার নাম ডাউনলোডের গতি বেশি হয়তো। হ্যাঁ, দেখো কেন বেশি হয় বলো? ডাউনলোডের গতি বেশি হয় কারণটা তো জানতে চাচ্ছি। কারণ এটা মেইন সোর্স থেকে লোকাল ডিভাইসে। হ্যাঁ, দেখো মেইন সোর্স বলতে মনে করো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেটা সার্ভার, যেটাকে আমরা ক্লাউড সার্ভার বলি না, যেটা সবাই ইউজ করে পৃথিবীর, তাহলে ক্লাউড সার্ভারটা ওটা হচ্ছে খুব সবচেয়ে বেশি পাওয়ারফুল ডিভাইস। তাহলে যেগুলা পাওয়ারফুল ডিভাইস, হ্যাঁ, সেগুলার ফ্রিকোয়েন্সি বেশি, হ্যাঁ, তোমার ওই যে পাওয়ার কনজাম্পশন বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, হ্যাঁ, যেহেতু একটা সবচেয়ে বড় ডিভাইস সবাই ইউজ করে পৃথিবীর। তাহলে সেখান থেকে কোনো একটা ফাইল তুমি তোমার কম্পিউটারে নিয়ে আসছো, যেটাকে আমরা ডাউনলোড বলি, তাহলে একটা হাই স্পিড থেকে তুমি তোমার কম্পিউটার আসছে, তাহলে স্পিড বেশি। কিন্তু তোমার কম্পিউটার থেকে একটা ফাইল যখন তুমি একটা ইয়েতে পাঠাবো, তোমার কম্পিউটার থেকে বা তোমার মোবাইল থেকে, তাহলে এটা হচ্ছে কি লো পাওয়ার ডিভাইস, তাই না? লো পাওয়ার ডিভাইস, তাহলে লো পাওয়ার ডিভাইস হলে ওটার কি পাওয়ার কনজাম্পশনও কম, ওটার ফ্রিকোয়েন্সিও কম, তাই না? ফ্রিকোয়েন্সি কম, এই জন্য এটার স্পিডও কম। বুঝতে পারছি? তাহলে পরীক্ষাটা আসলে এভাবে লিখে দিবা, বা এখন যে স্যার যেটা বলছি এটা খাতা লিখে নিবা, যেটা এটা হচ্ছে আমাদের হাই পাওয়ার ডিভাইস সেন্ট্রালি, যেটা আমরা ইউজ করি মেইন সার্ভার, যেটাকে আমরা ক্লাউড সার্ভার বলি। when we transfer any file from cloud server to our local PC,
but to our computer, then it is called the download. Because the main server, which is more powerful device and which power consumption is large and the frequency is very high, so the speed is high. Uploadable when the process we transferring a file from our computer to the server, to the main server, to the cloud server, then it is called the upload. For upload, because the personal computer is a low power device, which power consumption is low and the frequency is low, so speed is also low. So that for downloading speed is higher than the upload. বুঝতে পারছি? এই কোশ্চেনটা কিন্তু আমি সবসময় দেই যে ডাউনলোড আর আপলোডটা কি? Why download speed is higher than the upload? আচ্ছা, এটা বোধহয় শেষের দিকে চলে আসছে দেখি। এখানে আর তেমন কিছু নাই। আইপি অ্যাড্রেস না, এটা দিয়ে আমরা শেষ করব। আইপি অ্যাড্রেস একটা আছে ওয়াক, আরেকটা প্রোটোকল পাবো, ইন্টারনেট প্রোটোকল। এটা তো আমরা একটু আগে দেখছো যে টিসিপি আইপি দেখছিলাম না, এটাকে আমরা ইন্টারনেট প্রোটোকল বলি। এটা হচ্ছে এক একটা নেটওয়ার্কের এক একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসটা সবসময় খেয়াল রাখবা, এটা হলো 32 বিটের। কেমন? 32 বিট কি 4 বাইট। একটা আইপি অ্যাড্রেস হচ্ছে 4 বাইট থাকে না, 1 2 মনে করো 4 বাইট। তাহলে এটা দুইটা অংশ থাকে। একটাকে আমরা বলি দেখো নেটওয়ার্ক আইডি, দেখো এনটি আইডি মানে নেটওয়ার্ক আইডি, একটাকে বলি হোস্ট আইডি। ঠিক আছে? নেটওয়ার্ক আইডি, হোস্ট আইডি, এটাকে আমরা 5টা ক্লাসে ভাগ করে দেখো, এ বি সি ডি ই। এটা যখন আমরা বাইনারিতে করি, এটা হচ্ছে ডেসিমেলে। বাইনারিতে হচ্ছে দেখো প্রথম বিটকে আমরা 0 দেই, মানে কি 0 1 0 এক এক করে বাড়তে থাকে, 1 1 0 1 1 1 0, তারপর লাস্টে শো। তার মানে কি প্রথমে দেখো আমরা সাধারণত কি বলি ক্লাসেতে সবসময় খেয়াল রাখবা ফার্স্ট বাইটটা, এটাকে আমরা বলি নেটওয়ার্ক আইডি আর এগুলাকে বলি হোস্ট। পরীক্ষাটা তো ডিটেলস লেখা দরকার না, স্যার বুঝাবার জন্য বলছে কি না। এটা মনে করো ক্লাস এ, ক্লাস বি তে কি হবে, একটা একটা করে বাড়বে, এন দুইটা নেটওয়ার্ক দুইটা হোস্ট, এভাবে করে ডিজাইন করে না। তারপরে দেখো 3টা, এটা হলো বি, ক্লাস বি, এভাবে করে শোন। তাহলে পরীক্ষাতে আসলে এভাবে শর্ট নোট আকারে যদি আসে এটা বলে দিবা, তাই না, যে আসলে আইপি অ্যাড্রেসটা এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রেস হুইচ কনসিস্ট অফ 32 বিট বাইনারি, বা আমরা এটাকে বলি 4 বাইট বাইনারি। ইট হ্যাজ 2 পার্ট, নেটওয়ার্ক আইডি পার্ট আর হলো হোস্ট আইডি পার্ট। এটা 5 ক্লাসেস, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। বাইনারি মানে এই টেবিলটা একটু উঠাই দিবা আর কি, একটু খেয়াল রাখতে হবে। যদি দেখো 1-2 মার্ক, তখন আর এই টেবিলটা দেওয়ার দরকার নাই, শুধু এই পর্যন্ত দিলে হবে। কেমন? নোটেশনটা দেওয়ার দরকার নাই, এই যে এই পর্যন্ত। আর যদি 5 মার্ক আসে তখন এটা সহজ দিবে আর কি। এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এটা বাইনারি 0 আর এটা রেঞ্জ 0 থেকে 127, ডেসিমেলে 28 থেকে 91। এটা একটা স্ট্যান্ডার্ড রেঞ্জ, এটা ডিজাইন করে বানানো হয়েছে। ওকে, বুঝা গেছে? জি স্যার। স্যার এটা আমাদের মুখস্থ করতে হবে, ডেসিমেল একটু মুখস্থ তো রাখতে হবে বাবা। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। স্ট্যান্ডার্ড ফরম্যাট। তোমাকে যদি ক্লাসে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে নেটওয়ার্ক ডিজাইন করতে বলে, তখন তোমার রেঞ্জটা খেয়াল রাখতে হবে, বিতে এটা একটু খেয়াল রাখতে হবে। কেমন? আর এটা দেখো 0 127, টোটাল হচ্ছে 255। 255 আমাদের কিভাবে হয় বলো তো? যেহেতু আমাদের 2 to the power 8 না, 0 থেকে 255, তার মানে কি 256টা না। আমার বিট যদি 1 বাইটে হচ্ছে বিট 2 to the power n, 2 to the power যদি 8 দিই, 2 to the power 8 মানে কি 256 না?
ক্লাসিক কিন্তু দেখো 0 থেকে রেঞ্জ শুরু হয়ে 256, তার মানে কি 256টা আমার রেঞ্জ হবে ডেসিমেল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। 256। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে তোমার এখানে দেখো স্টার্ট 0, তারপর হচ্ছে 10, তার মানে তোমার মনে করো যদি দেখো স্টার্ট করে যদি দেখে আমি একটা ক্যালকুলেশন করি, মনে করো 8টা বিট, তো প্রথম বিটটা আমার অবশ্যই 0 রাখতে হবে, তাই তো বলতেছে ওরা, তাই না? তাহলে প্রথমটা যদি 0 রাখো, বাকি এখানে 60 বিট না, তাহলে সবচেয়ে মিনিমাম নাম্বার কি 0 না? 1 2 3 4 5 6 7 8, আর এটাকে বলছো ওরা 0 রাখতে, আর সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার এখানে, তাহলে 60টা 1 হবে। দেখো 60টা 1, তাহলে 60টা 1 কে ক্যালকুলেশন করলে কি 127 হয়? দেখো তো। 127 হয়? ওই যে 2 টু দি পাওয়ার 0, তোমাদেরকে আমি নাম্বার সিস্টেম পড়াচ্ছিলাম না, ওই যে খেয়াল আছে? বাইনারি টু কনভার্ট টু ডেসিমাল। তোমাদের কি নাম্বার সিস্টেম হয়েছিল? নাম্বার সিস্টেম, তারপরে বাইনারি অ্যারিথমেটিক, সেগুলো তো হয়েছে। তাহলে এখন বলো সারাজ যেটা লিখছি 127, এই যে, তাহলে নিয়মটা বোঝা গেছে? তাহলে এটা দেখো 0 0 ফিক্সড, তাহলে পরেরটা হচ্ছে 1 0, তাহলে পরেরটা যদি 1 0 দাও, তাহলে 2 বিট চলে গেছে, এখানে হলো 6 বিট। হ্যাঁ 1 2, তাহলে এখানে এভাবে করে করো 1 2 3 4 5 সিস্টেম আছে। হ্যাঁ, আবার এখানেও 1 0 যেহেতু ফিক্সড, বাকি হলো হাইয়েস্ট হচ্ছে, তাহলে সবগুলো 1। তাহলে এখানে করে দেখো, এটাকে কনভার্ট করলে কি আমাদের 128 হয়? এই সাইডে 128 হবে। তাহলে পরেরটা কি 191 হয়? আমার মনে হবে। তাহলে এই থিওরি এভাবে করে তারা ডিজাইন করছে। তাহলে এটা একটা বাসায় বসে দেখে নিও, কেমন? নিশ্চয়ই পদ্ধতি আছে, পদ্ধতিতে তো বুঝতে পারছো। তারপরটা হচ্ছে কি 1 1 0, তাহলে 3 বিট তুমি অলরেডি নিয়ে নিছো, আর এখানে আবার 5টা 0, এভাবে করে ডিজাইন করে। আর এখানে 1 1 0 যেহেতু ফিক্সড, এখানে তাহলে 5টা 1 হবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই রেঞ্জটাই হবে ক্যালকুলেশন করলে, বুঝা গেছে? এভাবে করে তারা বাইর করছে, এই যে বাইনারি আর ডেসিমাল। কি ক্লিয়ার? এবার বুঝতে পারছো যে স্যার এটা কিভাবে মনে রাখবো? জি স্যার, বুঝতে পারছি। কি জানি বলছো? জি স্যার, এখন বুঝতে পারছি। পরীক্ষাতে তো এত ক্যালকুলেশন করে এত সময় নেই, তাই না? এজন্য এটা একটু খেয়ালই রাখতে হবে, বুঝো নাই? জি স্যার। যদি 5 মার্ক থাকে, আইপি অ্যাড্রেসে যদি 5 মার্ক থাকে, আর স্যার যেটা বলছি 2 মার্ক বা 3 মার্ক থাকলে, ওই যে স্যার যে বলে দিলাম না, দাগে দিলাম না, এই থেকে এই পর্যন্ত লিখবা, বুঝতে পারছি? নোটেশনটা লেখার দরকার নাই। ওকে, তাহলে মোটামুটি এই স্লাইডটা আমাদের শেষ। লাস্টের একটা ওয়াপ না, আর একটা প্রোটোকল পেলাম, দেখো ওয়াপ। তাহলে কয়টা প্রোটোকল হলো আজকে শিখলাম? HTTP, TCP/IP, তারপরে FTP, আর এখন করতেছি ওয়াপ। এটা কিন্তু আমরা জেনে গেলাম। ওয়াপটা কি দেখো, এটা হচ্ছে মোবাইলে ইনস্টল করতে হয়। দেখো তুমি মোবাইলকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে, তোমার মোবাইলে যদি এই প্রোটোকলটা না থাকে, মোবাইল দিয়ে কখনো ইন্টারনেট ফ্যাসিলিটি পাবা? এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা তো এতক্ষণ কম্পিউটারের কথা বলতেছি, কিন্তু মোবাইলকেও তো আমরা ইন্টারনেট কানেক্ট করতে পারি, তাই না? তাহলে মোবাইলকে ইন্টারনেট কানেক্ট করতে গেলে আমার কি অবশ্যই কি অবশ্যই আমার এই যে এই প্রোটোকলটা লাগবে, ওয়াপ। তাহলে ওয়াপ যদি এক লাইন সংক্ষেপে আসে, তোমরা বলবা ইট কম্বাইন টু ওয়ার্ডস দ্য ওয়েব, একটা হচ্ছে আমাদের ইন্টারনেট, এন্ড দ্য মোবাইল ফোন টু অ্যাক্সেস ইন্টারনেট কন্টেন্ট এন্ড সার্ভিস ফ্রম মোবাইল ফোন। তাহলে তুমি মোবাইল ফোন দিয়ে যদি ইন্টারনেট সার্ভিস পেতে হয়, তখন আমরা এই প্রোটোকলটা ইউজ করি, এটাকে আমরা বলি ওয়াপ। ঠিক আছে? মুশফিক, নাজমা আসছো তো? হ্যাঁ, তাহলে স্যারের 5-10 মিনিট একটু ব্রেক দিচ্ছে। স্যার বলছে আজকে একটু বড় ক্লাস নিব, তোমাদের একটু পিছিয়ে আছে তো, একটু বড় ক্লাস নিব। আর এই মুশফিক বা নাজমা কেউ আসছো আজকে ক্লাসে? আসো,
ক্লাসের পরে ওই যে আজকে যারা যারা এখন আসো, এখানে আছে বোধ 29 জন, বা অন্যরা অনেকে আছে যে ইন্টারনেট এর জন্য কানেক্ট হইছো কিন্তু শুনতে পাও না, তাদের একটা লিস্ট, তাই না? ক্লাসের পরে একটা কাগজে লিখে ওটা স্ন্যাপশট নিয়ে স্যারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। আর মুশফিক আর নাজমা যদি না থাকো, যে কোনো একজন দায়িত্ব নিবা, কেমন? স্যারের ক্লাসের পরে যতজন স্টুডেন্ট তাদের রোল নাম্বার একটা কাগজে লিখে একটা স্ন্যাপশট নিয়ে স্যারের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। কি বুঝাইতে পারছি স্যার কি বলছি, বুঝছো? হ্যাঁ, যে কোনো দায়িত্ব নিবা। যদি ওরা তো সিয়াররা কি কেউ আসছো, মুশফিক বা নাজমা কি আছে? এখন তো ওরা নাই স্যার। নাই, তাহলে তোমাদের কেউ একদম দায়িত্ব নিয়ে ক্লাসের পরে স্যারকে ইয়ে করতো। সাতটা, তাহলে একটু ব্রেক দিই, হ্যাঁ একটু বড় ক্লাস নিবো, সবাই থাকবো। 5 মিনিট ব্রেক দিবেন। আমার না ভিডিও অন হয়ে গেছে।
হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা বলো তো বাবা, কালকে তোমাদের কি কি টপিকস পড়াইছে একটু বলো তো। কালকে কি কি পড়াইছিলাম, ওই যে ফিজিক্যালি আর কি, না? বলো তো কি কি পড়াইছিলাম কালকে। যে কোনো একজন বলো, ক্লাস করছো যে স্যারের ফিজিক্যালি। ডিভাইসেস, হ্যাঁ, কোনটা? নেটওয়ার্ক ডিভাইস। দাঁড়াও, স্যার একটু লিখতেছি। নেটওয়ার্ক ডিভাইসেস। হ্যাঁ, তারপরে কি বলছিলাম? টপিকস বলো। ফায়ারওয়াল, মাল্টিমিডিয়া। হ্যাঁ, এগুলো তো পড়ছি। তারপরে মাল্টিমিডিয়া, না? মাল্টিমিডিয়া। আচ্ছা, এটা তারপর হলো সিকিউরিটি, না? জি স্যার, সিকিউরিটি। সিকিউরিটি। আর হচ্ছে বোধহয় ইয়া, না, যে তোমার সিলেকশন অফ মাইক্রো কম্পিউটার। সিলেকশন, না? সিলেকশন অফ মাইক্রো কম্পিউটার। তারপরে হলো মেইনটেনেন্স, না? মেইনটেনেন্স পড়েছিলাম। ওই যে ডাস্ট ফ্রি থাকতে হবে, ওগুলো বলিনি, না? না স্যার, না স্যার ওগুলো বলা হয়নি। ও আচ্ছা, ওই স্লাইডের ওটা বলিনি। আচ্ছা, এবার আসো। স্যারের কিছু স্ন্যাপশট আছে, আমি ওপেন করব। তোমরা বলবা যে এটার ক্লাস হয়েছে কি হয়েছে না, কারণ স্যার বিভিন্ন ডিপার্টমেন্টের নেই তো। আমি একটা একটা করে ওপেন করতে চাই। তাহলে আমরা এটা ইয়ে করি। একটু লাইনে থাকো। আমি ইয়ে করি, আমি একটা একটা করে ইয়ে করবো, কেমন? তাহলে স্যারের খেয়াল থাকবে আর কি। হ্যাঁ, সিএফ ক্যামেরা শট, না? এখানে হলো প্রথমে হচ্ছে 4 নাম্বার, না? হ্যাঁ, জেনারেশনটা কি পড়াইছিলাম? কম্পিউটার জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এটা পড়েছিলাম বলো তো? হ্যাঁ, না স্যার জেনারেশন পড়ানো হয়নি। তাহলে তোমাদেরকে জেনারেশন পড়াই নাই, না? আচ্ছা, তোমাদের তাহলে এটা পড়াই নাই, জেনারেশন পড়ানো হয়নি, না? আচ্ছা, তাহলে
দাঁড়াও একটু, তাহলে 4 নাম্বার পড়ানো হয় নাই। দাঁড়াও আমি আরেকটা ওপেন করি, কোনটা পড়ানো হয়েছে? তাহলে এগুলো তোমাদের কোনোটাই পড়ানো হয় নাই। আচ্ছা, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস এগুলো পড়ানো হয়েছে? অ্যাড্রেস জি স্যার, ডাটা বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল এটা পড়ানো হয়েছে না? এটা পড়ানো হয়েছে, ওকে। তারপরে হলো পাঁচের পরে এটা না, 8 নাম্বার না, এটা পড়ানো হয়েছে। এই যে দুইটা সাইকেল থাকে, এস সাইকেল, এক্সিস্টেন্স সাইকেল, এটা পড়ানো হয়নি না? তারপর হচ্ছে ডিফারেন্ট অ্যাডাপ্টার বোর্ড, এগুলো পড়ানো হয়নি না? ওকে ওকে, তাহলে তোমরা অনেক পিছিয়ে আসছো, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে আসো স্যার জেনারেশনটা নিয়ে আজকে একটু আলোচনা করি। দেখো দাঁড়াও আমি একটু ইয়ে করি, এগুলো খুব সংক্ষেপে স্যার পড়াবো আর কি। এখন যেগুলো পড়াবো খুব সংক্ষেপে, কেমন? যেমন এটা হলো জেনারেশন, এটা স্ক্রিনে দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো জেনারেশন এগুলো দরকার নেই। ইভলিউশন অফ দ্য ফার্স্ট, দ্যার ইজ ফার্স্ট এই যে দেখো জেনারেশন। হ্যাঁ, এখানে দেখো একটা চার্ট দেখা, এই স্লাইডে, শুধু এই স্লাইডটা স্যার আবার তোমাদেরকে পাঠাই দিব, কেমন? দেখো তোমাকে যদি জেনারেশন বলি না, জেনারেশন বলতে আমরা এমনি স্যার ওইটা পড়াইছিলাম বোধহয়, ফার্স্ট স্লাইডে ছিল না? মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এই চারটা তো পড়াইছিলাম ওই যে ফার্স্ট স্লাইডে, তাই না? খেয়াল আছে? খেয়াল করতেছে? ফার্স্ট স্লাইড এই চারটা কম্পিউটার। মাইক্রো কম্পিউটারে আমরা বলছিলাম এটা হচ্ছে এসএস না, স্মল স্কেল, আর এটার স্পিড ছিল 10 মিপস, তাই না? তারপরে মাইক্রো মিনিতে বলছিলাম কি এলএস, তারপর এটার স্পিড হলো 100। তাহলে আচ্ছা, এখন যেটা স্যার পড়াচ্ছে দেখো জেনারেশন অফ কম্পিউটার, তাই না? তার মানে আমাদের একবারে প্রথম থেকে এখন পর্যন্ত 5টা জেনারেশন হচ্ছে না, যেটাকে আমরা বলি 1G। যেরকম মোবাইলের জেনারেশন আছে না, মোবাইলের, তদ্রুপ আমাদের কম্পিউটার জেনারেশন। হ্যাঁ, পরীক্ষাতে যদি আসে জাস্ট বেশি কথা লেখা লাগবে না, দেখো স্যার যে যে পয়েন্ট গুলো দিব সেগুলো লিখলে হবে। তাহলে প্রথমে আসো ফার্স্ট জেনারেশন না, এই যে দেখো স্লাইডটা দেখা, দেখো ফার্স্ট জেনারেশন। তাহলে প্রথমে দেখো এরকম তো তোমরা টেবিল করবা, তাই না? টেবিলে কি কি লিখবা শুধু দেখো, ফার্স্ট জেনারেশনের সালটা লিখবা, ফার্স্ট জেনারেশন, তার মানে এটাকে আমরা বলি সংখ্যা বলি 1G, তাই না? 1G। তারপর দেখো এটা হার্ডওয়্যার গুলো কি ছিল, দেখো ভ্যাকুয়াম টিউব ছিল, ইলেকট্রোম্যাগনেটিক রিলে, মেমোরি গুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ছিল, খুব বড় বড় আর কি না। তারপরে যে পারচেজ কার্ড, সেকেন্ডারি মেমোরি। এখন যেরকম আমাদের সেকেন্ডারি মেমোরি কি হার্ড ডিস্ক, তারপর আমাদের যে পেন ড্রাইভ এবং তখনকার কি এক্সটার্নাল মেমোরি, তার মানে কি এক্সটার্নাল মেমোরি ছিল তখন পাঞ্চ কার্ড, আর ইন্টারনাল মেমোরি ছিল তখন ইলেকট্রোম্যাগনেটিক রিলে এলিমেন্ট। আর চিপ গুলো এখন যেমন আমাদের হচ্ছে আইসি যুগে আছে না, আমরা আইসি, তখন ছিল ভ্যাকুয়াম টিউব, এটা খেয়াল রাখতে হবে, কেমন? আচ্ছা, তারপর এটা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এটা সফটওয়্যার হচ্ছে দেখো মেশিন এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন এন্ড অ্যাসেম্বলি, বাকিগুলো দরকার নাই, স্যার যেটা দেখাচ্ছে অতটুকু করবা। আর এটার সাইজ কি ছিল, খুব বড়, বাল্ক সাইজ। এখানে একটা লাইন দিবা, আর যে কোনো একটা এক্সাম্পল, যেমন আমরা আইবিএম দিয়ে দিব, আইবিএম 701, এই 7 ছোট করে দিলাম। তাহলে বোঝা গেছে ফার্স্ট জেনারেশনে কি কি লিখবা, বুঝছো সবাই? এই স্যার যেটা পয়েন্ট দিছে এর বাইরে লেখার দরকার নেই, ফার্স্ট জেনারেশন শেষ, ক্লিয়ার?
এবার আসো, হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ। তারপর দেখো সেকেন্ড জেনারেশন, এখানে স্যার 2G লিখছে, তোমরা 2G লেখো না, এটা আমি বোঝাবার জন্য বলছি। তোমরা লিখবা এই যে সেকেন্ড জেনারেশন লিখবা, আর কি জেনারেশন তো উপরে দেওয়াই আছে। সেকেন্ড সেকেন্ড হচ্ছে এই যে সালটা দিবা। তারপর আমরা ট্রানজিস্টারের যুগে আসছি, দেখো এই যে ট্রানজিস্টার। এটার মেমোরি এখন দেখো, এটা হলো ম্যাগনেটিক কোর মেমোরি, এগুলো হচ্ছে ইন্টারনাল মেমোরি, তাই না? তারপরে ম্যাগনেটিক টেপস, তারপরে ডিস্ক, সেকেন্ডারি মেমোরিতে ডিস্ক, এই কটা দিবা। আচ্ছা, এখানে আমরা কি প্রোগ্রামিং ইউজ করি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এই একটা লাইন দিবা, এটা ইউজ করি। আর এটা একটু ফাস্ট, স্মলার, সাইজ একটু ছোট, দেখো ফাস্টার, স্মলার, এই পর্যন্ত না, ফাস্টার, মোর রিলায়েবল, ইজিয়ার দেন দ্য প্রিভিয়াস জেনারেশন সিস্টেম। যে কোনো একটা এক্সাম্পল দিবা, এই যে আইবিএম, শেষ। সেকেন্ড জেনারেশন দাগাই নিছ, সেকেন্ড জেনারেশন লিখছ, এই পয়েন্ট গুলো লিখবা, কেমন? এই স্লাইডটাও সময় পাঠাই দিব তোমাদেরকে। এবার আসো থার্ড জেনারেশন, এটা আমি মুছে দেই। স্ক্রিনে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার থার্ড জেনারেশন না। থার্ড জেনারেশন থেকে আমরা আইসি যুগে চলে আসলাম, দেখো এটাকে আমরা বলবো 3G না, 3G কম্পিউটার। এটা সালটা দেখো এটা। তারপরে এখানে দেখো আমরা আইসি যুগে চলে আসছি না। আইসি বোধ আমরা দেখাইছিলাম না, আইসির ওই যে এসএসআই, এলএসআই, এমএসআই, ইএলএসআই, ইউএলএসআই, এগুলো তো প্রথম ক্লাসে দেখাইছিলাম স্যার, তাই না? তাহলে এখানে দেখো আইসির এসএসআই আর এমএসআই ইউজ করছিলাম আমরা। আর মেমোরির বেলায় ম্যাগনেটিক কোর মেমোরি আর লার্জ মেমোরি, মানে এক্সটার্নাল মেমোরির জন্য আমরা এই পর্যন্ত। তাহলে নিচেরটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর এখানে আমরা কি কি প্রোগ্রাম ইউজ করি? এখানে আমরা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ইউজ করছি, স্ট্যান্ডার্ডাইজেশন, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই দুইটা দিবা। আচ্ছা, এটাও একই রকম, ফাস্টার, স্মলার, মোর রিলায়েবল, ইজিয়ার, হ্যাঁ, দেন দ্য প্রিভিয়াস, এগুলো এত কিছু লেখার দরকার নেই। চিপার দেন প্রিভিয়াস জেনারেশন সিস্টেম। আর এটার একটা এক্সাম্পল এই যে IBM 360 দিলে হবে, IBM 360। তাহলে গেল থার্ড জেনারেশন, বুঝতে পারছি? হ্যাঁ সবাই পয়েন্ট গুলো যেটা যেটা দেখাচ্ছে এর বাইরে লেখার দরকার নাই, কেমন? এটাতে যদি 5 মার্ক থাকে এবার সুন্দর করে টেবিল দিয়ে দেখবা, কেমন? আচ্ছা, তারপরে আসো ফোর্থ জেনারেশন, দেখো ফোর্থ জেনারেশন। তাহলে ফোর্থ জেনারেশনে আমরা VLSI যুগে আসলাম, তাই না? এটাই বুঝাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিনে, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। দেখা যাচ্ছে স্ক্রিনে ফোর্থ জেনারেশন সাল, দেখো এটা হচ্ছে সাল। তারপরে এটাও আমাদের আইসি তো থার্ড জেনারেশন ছিল, এখন আমরা VLSI ইউজ করছি। দেখো এখন আমরা এই যে মাইক্রো প্রসেসর সেমিকন্ডাক্টর ইউজ করতেছি, এখন আমাদের মাইক্রো প্রসেসর। ওই যে স্যার মাইক্রো প্রসেসরে দেখাইছিলাম, খেয়াল আছে? 80 ইন্টারফেসিং এ দেখাইছিলাম না, 8085 আর কি 8086 দেখাইছিলাম না। তাহলে এই প্রসেসরের যুগে আমরা আসছি না। আর এখন যেটা ফোর্থ জেনারেশনে আমাদের সবচেয়ে আধুনিকটা হচ্ছে পেন্টিয়াম না, যেটাকে আমরা বলি 80586 না। আর এখন আমরা যেটা ইউজ করি আর কি না, যেমন আমরা এখন কোরাইতে চলে আসছি না, 4i, মানে মনে করো এখন আমরা কি ইউজ করি, কোরাই 7। তার মানে সোজা কথা হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসর বেস সিস্টেমে চলে আসছি, কেমন? আচ্ছা, তারপরে দেখো এখানে অপারেটিং সিস্টেম হিসাবে আমরা অনেক কিছু ইউজ করি। দেখো এখানে দিবা, এটা দিবা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ইউজ করি। মানে যেটা অ্যাডভান্স সেটা হলো আগের গুলো তো ইউজ হবে, আর বাড়তি গুলো তো হবে। বলবো যে আগের যেটা সেগুলো তো ইউজ হবে, এই যে বাড়তি দেখো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ইউজ করতে পারি। এই যে অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম আমরা ইউজ করতে পারি, মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি, ইউনিক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে। তার মানে সংক্ষেপে হচ্ছে আমরা এই ইয়াতে আমরা কি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমও ইউজ করতে পারি, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। সিঙ্গেল ইউজার যেটাকে আমরা বলতাম ডস, ওটাও আজকাল ইউজ করে না। আর এখন আমরা মাল্টি ইউজারটা বলি কি উইন্ডো অপারেটিং সিস্টেম না। তাহলে এগুলো আমরা ইউজ করি তাই না। এই যে ইউনিক্স এটা আরেক ধরনের অপারেটিং সিস্টেম। আর প্রোগ্রামে আমরা দেখো সি প্লাস প্লাস, সি প্রোগ্রামিং ও ইউজ করতে পারি, সি প্লাস প্লাস ও ইউজ করতে পারি। ওকে, আর এটা তো আরো স্পিড আরো ভালো। দেখো স্মল, অ্যাফোর্ডেবল, রিলায়েবল, ইজি দেন দ্য প্রিভিয়াস, এভাবে লিখে দিবে আর কি। এখান থেকে এত কিছু লেখার দরকার নেই, এটা মোর ফাস্টার দেন দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, আর এটার একটা এক্সাম্পল দিবা, যেমন ওরা দিছে দেখো এটা আইবিএম পিসি অথবা ক্লোন পিসি, যেগুলো আমরা বাজারে কিনি এগুলো ক্লোন পিসি বলি না, যে ক্লোন মানে আইবিএম এর মতো আর কি। এটা দিবে এক্সাম্পল কেমন। তাহলে গেল 4th জেনারেশন। এবার আসো 5th জেনারেশন, যেটা সবচেয়ে আধুনিক, যেটাকে আমরা বলি রোবোটিক্স টেকনোলজি, যেটা আমাদের দেশে এখনো ওভাবে আসে নাই, বা যেটাকে আমরা বলি সুপার কম্পিউটার। হ্যাঁ, সুপার কম্পিউটার সেটা 5th জেনারেশন, তাই না, যেটা আমাদের দেশে এখনো ওভাবে আসে নাই। তো অন্যান্য দেশে এটা অলরেডি সবখানে আছে, তাই না। শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কি কোনো সুপার কম্পিউটার আছে? আছে আমাদের যে ইনস্টিটিউটে বা বাংলাদেশের বইটা আছে কিনা আমি বলতে পারবো না। যাই হোক, আর অন্যান্য দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সুপার কম্পিউটার থাকে। তাহলে অন্যান্য দেশে এই জন্য এটা দেখো 5th জেনারেশন বলছে 89 থেকে প্রেজেন্ট। হ্যাঁ, মানে আমরা এখনো এই যুগে তেমন ভাবে আসিনি আর কি, তাই না। এই জন্য আর এখানে আইসিটা কি হবে তাহলে ইউএলএসআই, মানে ওটা ছিল ভিএলএসআই, এটা হলো ইউএলএস। তাহলে ইউএলএসএল এ আমরা অনেক কিছু ইউজ করি, এগুলো বলবো আর কি না। যে লার্জার ক্যাপাসিটি, আমরা মেইন মেমোরি, হার্ড ডিস্ক, রেড সাপোর্ট, এটা হচ্ছে হাই স্পিডের জন্য। তাহলে অপটিক্যাল ডিস্ক ইউজ করতে পারি। তারপর দেখো পাওয়ারফুল সার্ভার, দেখো সুপার কম্পিউটার ইউজ করে, ক্লাস্টার কম্পিউটিং ইউজ করে। এগুলো হচ্ছে আধুনিক সিস্টেম, তাই না, যেখানে আমরা ক্লাস্টার কম্পিউটিং ইউজ করতে পারি। হ্যাঁ, তোমাকে অনেক সময় শুধু 5th জেনারেশনটা বলবো যে 5th জেনারেশনে কি কি ফ্যাসিলিটিস, তাহলে তোমরা 5th জেনারেশনে বলবা এটা ইউএলএসএ টেকনোলজি ইউজ করে। এখানে আমরা লার্জ ক্যাপাসিটি মেমোরি ইউজ করতে পারি উইথ রেড সাপোর্ট, অপটিক্যাল ডিস্ক আমরা ইউজ করতে পারি। তারপর আমরা সুপার কম্পিউটার ইউজ করতে পারি, এই ইয়েতে ক্লাস্টার কম্পিউটিং ইউজ করতে পারি আধুনিক। আরো দুইটা লিখে দিই পয়েন্ট না, একটা হচ্ছে রোবোটিক্স, সবাই লিখে রাখো, এটা স্লাইডে নাই না। এগুলো হচ্ছে 5th জেনারেশন ক্যারেক্টারিস্টিক, তাই না। রোবোটিক্স টেকনোলজি আমরা ইউজ করতে পারি, রোবোটিক্স। হ্যাঁ, এটাকে আমরা বলি ইন্টেলিজেন্ট ম্যান না, ইন্টেলিজেন্ট মেশিন, যেটা মানুষের মতো কাজ করে। রোবট তো সবাই চিনো, রোবট চিনো না, রোবট নাম শুনছ, রোবোটিক্স। তাহলে এখানে আমরা দেখো সুপার কম্পিউটার ইউজ করতে পারি, ক্লাস্টার কম্পিউটার ইউজ করতে পারি, রোবোটিক্স টেকনোলজি ইউজ করতে পারি, তারপর এআই টেকনোলজি ইউজ করতে পারি। এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ফ্যাসিলিটিস গুলো আমার 5th জেনারেশনে আছে। কেমন বুঝা গেছে? সবাই কি বুঝছো? আচ্ছা, তারপরে দেখো এটাতে তো আমরা বলবো যে অলমোস্ট অল দা, সংক্ষেপে এক লাইন লিখে দেবো, অলমোস্ট অল দা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম আর ইউজড ইন দিস। এখানে এত কিছু এখানে এভাবে লেখার দরকার নেই, এখানে লিখে দিবা যে অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কি অপারেটিং সিস্টেম আর ইউজড ইন দিস টাইপ অফ কি কম্পিউটার সিস্টেম, মানে 5th জেনারেশন। হ্যাঁ, এখানে দেখো সব রকম আছে, দেখো জাভা আছে, ওয়ার্ল্ড উইন্ডো আছে, মাল্টিমিডিয়া, ইন্টারনেট, সব প্যারালাল প্রোগ্রামিং, মাইক্রো ক্যানেল বেস প্রোগ্রাম, সব প্রোগ্রামিং, যত সফিস্টিকেটেড প্রোগ্রাম যা আছে, হ্যাঁ সব লিখে দেবো। তো এভাবে তো নাম খেয়াল থাকবে না, তাহলে ওভাবে লিখে দিবে আর কি, যে ইন দিস টাইপ অফ কম্পিউটার সিস্টেম, জেনারেশন কম্পিউটার সিস্টেম, all programs
all sophisticated key programs and the operating system are used in this model. আচ্ছা, আর কি ক্যারেক্টারিস্টিক বলবা? এটা খুবই পাওয়ারফুল না, এটা স্পিড ইজ ভেরি ভেরি হাই, স্পিড ইজ ভেরি ভেরি হাই, আর এটার অ্যাক্সেস টাইম খুব কম। খেয়াল থাকবে এটা অ্যাক্সেস টাইম গুলো সাধারণত আমরা এনএস দিয়ে ডিক্লেয়ার করি। এনএস মানে কি বলতো? এনএস ন্যানো সেকেন্ড, অ্যাক্সেস টাইম ন্যানো সেকেন্ড। অ্যাক্সেস টাইম বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? অ্যাক্সেস টাইম কাকে বলে? অ্যাক্সেস টাইম কত বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো বলো তো? অ্যাক্সেস টাইম কম হওয়া ভালো। তাহলে বলে দিবা যে এটা অ্যাক্সেস টাইম এটা খুব হাই স্পিড বিকজ দা অ্যাক্সেস টাইম ইন ন্যানো সেকেন্ড রেঞ্জ। ন্যানো সেকেন্ড মানে কি? 10 টু দি পাওয়ার কত? -9 না? এস হ্যাঁ, ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড। তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে দিবা, যেমন দেখো আইবিএম নোটবুক হিসেবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার যে সুপার কম্পিউটারের মডেল আর কি না, এই যে আইবিএম নোটবুকস, অথবা লাস্টের এটাও দিয়ে দিতে পারো। হ্যাঁ, র্যাম 10, তো এটা একটা মডেল। এগুলো সব মডেল। বা তুমি আইবিএম দিয়ে দিলে আইবিএম PS2 একটা এক্সাম্পল দিতে পারো, সুপার কম্পিউটার এক্সাম্পল আর কি। তাহলে এটা গেল আমাদের জেনারেশন। কেমন? ওকে, তাহলে এই স্লাইডটা স্যার পাঠাই দিব। এটা হ্যাঁ, এটা ইয়ে করবো। আর আরেকটা স্লাইড একটু দেখাই, শেষ করে দিব। শুক্রবার এটা একটু মুছে ফেলাই। তাহলে তোমাদেরকে স্ন্যাপশট গুলা এগুলো শেষ করে নিতে হবে আগে, তো অন্যদের তো শেষ হয়ে গেছে। তোমাদের ক্লাস কথা কিছু বলছে? তোমাদের পরীক্ষা কবে হবে? ডিসেম্বরে না জানুয়ারিতে? তোমাদের ক্লাস কতদিন চলবে বলো তো? ক্লাস বন্ধের আগ পর্যন্ত চলবে, শীতের বন্ধের আগ পর্যন্ত। ও তাই বলছে স্যাররা? পরীক্ষা কি মানে অনেক ডিপার্টমেন্টে ডিসেম্বরে পরীক্ষা হবে আর কি, তোমাদের তাহলে বন্ধের পরে হবে বলছে না? আমাদের তো স্যার এই পড়া মানে পুরোপুরি শেষ হয় নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে। স্যাররা বলছে, চেয়ারম্যান স্যার বলছে এই তো? চেয়ারম্যান স্যার আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর, উনি কোঅর্ডিনেটর। তোমাদের কোর্স করতে কি রুবেল স্যার? না না, আমিনা ম্যাম স্যার। হ্যাঁ, আমিনা ম্যাম। ও আমিনা না? হ্যাঁ, বুঝতে পারছি, চিনছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তাহলে সমস্যা নাই, তোমাদের শেষ হয়ে যাবে, কারণ তোমাদের একটু কম পড়ানো হয়েছে তো। তাহলে মোটামুটি এই স্লাইডটা শেষ। আরেকটা স্লাইড স্যার ইয়ে করি, একটু লাইনে থাকো। এটাতে না বোধ হয়। তোমাদের হচ্ছে 8টা দেখিয়েছে, একটু দেখি। এটা একটু দেখাই, বেশিক্ষণ লাগবে না। স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্যার? এখন যেটা বলছি তা হাতে লেখা আর কি, এগুলো হ্যাঁ দেখা যাচ্ছে। বড় করে দেখো, দেখা যায়? দেখো, আমি একটু মুখে বলি। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে তোমার ইনস্ট্রাকশন সাইকেল। খেয়াল থাকবে, স্যার একটু পাশে লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন, এই যে দেখো ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল দেখা লাগবে। এই যে ইনস্ট্রাকশন, বুঝা গেছে না? এই যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল। মনে করো তোমাকে যদি আমি বলি একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে প্রসেসরের কয়টা সাইকেল লাগে, তুমি বলবে স্যার বেস সাইকেল আর হলো এক্সিকিউট সাইকেল। পেজ এফ বানানটা স্যার এখানে বোঝা যাচ্ছে না, পেজ FETCH পেজ, আর এটা হচ্ছে এক্সিকিউট না, এক্সিকিউট CUT, ঠিক আছে? তাহলে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে আমার প্রসেসরের কয়টা সাইকেল লাগে? 2টা সাইকেল, একটা হচ্ছে বেস সাইকেল
একটা হচ্ছে এক্সিকিউট সাইকেল। তাহলে ফেজ সাইকেলের মাধ্যমে প্রসেসর কি করে, মেমোরির যে কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে একটা ডাটা প্রসেসরে আনে। ফেজ মানে কি, বহন করা, বাংলা অর্থ কি, বহন করা। তাহলে ফেজ সাইকেলটা সে কি করে, প্রসেসর মেমোরি এটা কি করে, ইট রিসিভ এ data from a particular memory location to its register. এর রেজিস্টার ভিতর নিয়ে আসে and then processor কি execute the data in the processor. তাহলে একটা হচ্ছে মেমোরি থেকে প্রসেসরে আনে, সেটাকে আমরা বলি ফেজ। আর যেটা ভিতরে আসার পরে আবার প্রসেসরের ভিতরে তাকে সে কি প্রসেস করে, এক্সিকিউট করে, সেটাকে আমরা বলি এক্সিকিউশন সাইকেল। তাহলে দেখো এটা হচ্ছে, দেখো ফেজ সাইকেল, এটা হচ্ছে এক্সিকিউশন। দেখো একটার সাথে একটা দেখো এটা অ্যারো চিহ্ন দিবা, এটা অ্যারো চিহ্ন দিবা। মনে করো তোমার প্রোগ্রামিং এ মনে করো 3টা ইনস্ট্রাকশন আসে, মনে করো 3 ইনস্ট্রাকশন আমি লিখি, তাহলে কয়বার ইয়ে হবে বলো তো দেখি? 3টা ইনস্ট্রাকশন আছে, 3টা ইনস্ট্রাকশন আছে। তোমাকে যদি আমি বলি 3টা ইনস্ট্রাকশনকে তুমি এক্সিকিউট করো, মনে করো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে তোমার 1 সেকেন্ড লাগছে, তাহলে 3টা করতে কত সেকেন্ড লাগবে? বলো, শোনা যাচ্ছে? আর কথা শোনা যাচ্ছে? 3টা কি একসাথে হবে? তাহলে তো 1 সেকেন্ড। একসাথে তো বলতেছি না, এখানে কি একসাথে? এখানে দেখো প্রথমে ফেজ সাইকেল হলো, এক্সিকিউশন হলো, তারপর আবার পরে ফেজ সাইকেল হলো, এক্সিকিউশন হলো, দ্বিতীয়টা। তাহলে কি পরপর হচ্ছে না? এই যে সার যে চিত্রটা আঁকছে দেখো, এটাকে আমরা বলতেছি সিকোয়েন্সিয়াল, মানে পরপর বা সিরিয়াল। কারণ কম্পিউটারে আমাদের, শুধু সুপার কম্পিউটারে আমাদের হচ্ছে প্যারালাল প্রসেসিং। সুপার কম্পিউটারে আমাদের 10টা ইনস্ট্রাকশন মনে করো প্যারালাল প্রসেসিং এট এ টাইম কাজ করে, কিন্তু নরমাল কম্পিউটারে আমাদের যে ডেস্কটপ ল্যাপটপে সিকোয়েন্সিয়ালি কাজ করে। একটা ইনস্ট্রাকশনের কাজ শেষ হলে, এক্সিকিউশন কাজ শেষ হলে আরেকটা শুরু হয়। এই যে সাহায্যের চিত্রটা, সেই চিত্র দেখে বুঝতেছো না? মনে করো প্রথমে ফেজ আসলো, তারপরে এক্সিকিউশন হলো, আবার পরেরটা ফেজ আসলো, এভাবে চললো 3টে। তাহলে কত মাইক্রোসেকেন্ড লাগবে? একটাতে যদি 1 মাইক্রোসেকেন্ড লাগে, 3 মাইক্রোসেকেন্ড। স্যার সেটাই বলতেছি। মনে করো তার সাহায্যে যদি তোমাকে বলি 5টা ইনস্ট্রাকশনের এক্সিকিউশনকে রিপ্রেজেন্ট ইন এ গ্রাফ, তোমাকে যদি বলি ডিসক্রাইব দ্য এক্সিকিউশন অফ 5 ইনস্ট্রাকশন ইনটু এ গ্রাফ, তাহলে চিত্রটা কেমন হবে দেখো? এই যে এটা হলো এক্স অ্যাক্সিস, ওয়াই, এইভাবে আঁকবা। মনে করো এখানে তুমি দিলা টাইম, এখানে দিলে টি, সময়। হ্যাঁ, সময়কে মনে করো আমরা ধরলাম মিও এস দিলাম, মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, তাহলে এখানে একটা ঘর করলাম, মনে করো এটা হচ্ছে 1, যেহেতু স্যার বলছে 5টা না, 2, 3, একটু সমান করে এটা স্কেল দিয়ে একবার কিনা 5, তাহলে এখানে ধরলা 0। তাহলে এক্স অ্যাক্সিসের দিকে দিলে সময় না, বা এখানে তুমি টাইম দিতে পারো, টি না দিয়ে টাইমের স্কেল, আর ব্র্যাকেটে লিখলাম মাইক্রোসেকেন্ড। আর এখানে দিলা তুমি ইনস্ট্রাকশন না, ইনস্ট্রাকশন, তাই না? ঠিক আছে না? তাহলে স্যার কটা বলছি? 5টা ইনস্ট্রাকশন না? তো মনে করো এখান থেকে শুরু, 5টা ঘর রাখলা, 3 স্টার, মনে করো এখানে 5। তাহলে মনে করো এখান থেকে শুরু করলাম, তাহলে এখানে মনে করো ডট ডট দিলা স্কেল দিয়ে না, এখানে আরো তো সুন্দর হচ্ছে না। হ্যাঁ, 4, এটা মনে করো 5, ঠিক আছে? তাহলে প্রথমটা দিলা এই যে ইনস্ট্রাকশন, তাই না? এই যে ফার্স্ট ইনস্ট্রাকশন। তারপরে দ্বিতীয়টা দিলা, যেটা একটা ইনস্ট্রাকশনের 2টা পার্ট, তাহলে ভাগ করে দিলা। তারপরে হ্যাঁ আরেকটা ইনস্ট্রাকশন, তাহলে কি একটার পর একটা হচ্ছে না? আঁকা বুঝছো? হ্যাঁ, তাহলে ভাগ করে দিলা।
তাই না? তাহলে এটা এটা ইনস্ট্রাকশন মনে করো, এটাকে 1 নম্বর ধরলা, এটা 2 3 4, এটা হলো 4 ধরলা, আর এই বরাবর ধরলা 5। ঠিক আছে? তাহলে প্রথমে কি ফেজ সাইকেল, তাহলে F1 F দিয়ে আমরা ফেজ বুঝি, এক্সিকিউশন সাইকেল E1। ঠিক আছে? তারপর কি F2 E2, তারপর হচ্ছে F3, খুব সহজ, E3। বুঝতেছ সবাই, বুঝতেছ? F4 E4, তারপর হচ্ছে F5 E5। বুঝা গেছে? বুঝছো? চারটা বুঝছো? এটা হলো চিত্রটা, এটা যদি স্যার বলি, মনে করো 5টা না দিয়ে স্যার 3টাও দিতে পারি। হ্যাঁ, সবাই বুঝছো? হ্যাঁ, গ্রাফটা বুঝছো? গ্রাফটা বুঝছো সবাই? কথা বলো না কেন? বুঝা গেছে? হ্যালো, শোনা যাচ্ছে? আরের কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। বুঝছো কিনা? বুঝছো? জি স্যার। 5টা ইনস্ট্রাকশন, তাহলে প্রত্যেকটা আছে ফেজ সাইকেল, এক্সিকিউশন সাইকেল। তাহলে F1 E1, তারপর এটা শেষ হওয়ার পর F2 E2, F3 E3। তাহলে এখানে দেখো 1 মাইক্রোসেকেন্ড, 2 3 4 5। তাহলে এইভাবে চিত্রটা আঁকতে হবে। যদি 3টা বলতাম এই পর্যন্ত আঁকবো আর কি, না এই 3টা, তাহলে চিত্রটা আঁকতে পারবো না। স্যার যদি যে কোনো কোশ্চেন দেই যে তোমাকে 3টা ইনস্ট্রাকশনকে এক্সিকিউশন এটা শো উইথ গ্রাফিক্যালি, পারবা না? জি স্যার, পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলতেছি। ওকে, আচ্ছা, আরেকটা টপিক দিয়ে আমরা শেষ করব। এই স্লাইডের নিচে ইয়েটা আছে, এটা আবার আমি পাঠাই দেবো। এটা হচ্ছে তোমাদের, আমি একটু ইয়ে রাখি, 8 না, তাহলে আমার কাছে থাকবে আর কি। হ্যাঁ, আর যেহেতু তোমাদের বন্ধের আগ পর্যন্ত ক্লাস হবে, তাহলে সমস্যা নাই। আমি তোমার সাথে 4 তারিখে আমাদের সিএসসিতে আবার 4 তারিখে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কিছুই নাই। এখানে দেখো, এই চিত্রটা দিয়ে আমরা শেষ করব। দেখো, ডিফারেন্ট অ্যাডাপ্টার বোর্ড দেখা যাচ্ছে স্ক্রিনে, আর হাতে লিখছি আর কি। হ্যাঁ, ডিফারেন্ট অ্যাডাপ্টার বোর্ড, বোর্ডও বলি অথবা আমরা এটাকে কার্ডও বলি না। যেমন দেখো, মাদার বোর্ডে সর্বোদয় যখন দেখাইছিলাম, মাদার বোর্ডে কি আমাদের অনেকগুলো স্লট থাকে। মনে করো মাদার বোর্ডে অনেকগুলো স্লট, আমরা কার্ড গুলো বাজার থেকে কিনে আনি, অ্যাডাপ্টার বোর্ডও বলি বা কার্ডও বলি। অ্যাডাপ্টার বোর্ড বা অ্যাডাপ্টার কার্ড বাজার থেকে কিনে এনে আমার কম্পিউটার ইনস্টল করি, তাই না? কি এগুলো কখনো দেখছো? হ্যাঁ, মানে বাইরের থেকে একটা কার্ড, মনে করো তোমার কম্পিউটারের মনিটরকে তুমি টিভি হিসাবে ইউজ করবা, তখন কি করতে হবে বলো তো? কে বলতে পারো? মনে করো তোমার একটা টিভি কার্ড, বাজার থেকে একটা টিভি কার্ড এনে তোমার কম্পিউটারে ইনস্টল করলা, তাহলে কিন্তু তোমার স্ক্রিনটা তুমি কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবা, আবার তুমি টিভি হিসেবে ইউজ করতে পারবা। তাহলে এখন কয়েকটা কার্ড নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ড হলো, এটাকে আমরা বলি মাল্টি আইও পোর্ট অ্যাডাপ্টার বোর্ড। মানে যে কার্ড দিয়ে দেখো আমরা অনেকগুলা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারি। তাহলে এই চিত্রটা রাখবো। দেখো স্যার যে চিত্রটা রাখছি, যেভাবে দেখো, দেখো এখানে দেখো, এই কার্ডটাতে, এটাকে মাল্টি আইও পোর্ট অ্যাডাপ্টার বলতেছি, মানে কি এটা দিয়ে আমি অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে পারি। দেখো, সাপোর্টস এ নাম্বার অফ পেরিফেরাল ইন্টারফেস অ্যাডাপ্টার এন্ড ডিভাইসেস। পেরিফেরাল মানে তো জানো, পেরিফেরাল মানে কি, কে বলতে পারো? ওকে যদি বলি পেরিফেরাল ডিভাইস বলতে আমরা কি বুঝি? কে বলতে পারো? এটার অপর নাম কি? স্যার, ইনপুট আউটপুট ডিভাইস। ভেরি গুড, ইনপুট আউটপুট ডিভাইস। তাহলে দেখো, দেখো এখানে এই একটা কার্ড দিয়ে আমরা কতগুলো কানেকশন দিতে পারি। দেখো, এইচডিডি পোর্ট, যেখানে আমরা হার্ড ডিস্ক কানেকশন করতে পারি,
FTT পোর্ট, এটা দেখো ফ্লপি ডিস্ক কানেক্ট করতে পারে। ইউএসবি পোর্ট, আমাদের কম্পিউটার অনেক ইউএসবি পোর্ট আছে, দেখো একটা এখানে একটা ইউএসবি পোর্ট কানেক্ট করতে পারি। দেখো এখানে আবার সিডি রম ড্রাইভ পোর্ট কানেক্ট করতে পারি। এখানে একটা সিরিয়াল পোর্ট আছে যেখানে আমরা দেখো সিরিয়াল পোর্টে সাধারণত আমরা খেয়াল রাখবো, সিরিয়াল পোর্টে আমরা স্ক্যানার কানেক্ট করি। হ্যাঁ, একটু লিখে রাখি দিই স্যার, একটু লিখে দিই, তোমরা এটা স্লাইডে নাই। সিরিয়াল পোর্টে আমরা স্ক্যানার কানেক্ট করবো। হ্যাঁ, স্ক্যানার এর আগে পড়েছিলাম না স্যার, ইনপুট ডিভাইস স্ক্যানার। তারপরে প্যারালাল পোর্ট দিয়ে আমরা সাধারণত প্রিন্টার কানেক্ট করি না, প্রিন্টার, আর একটু লিখে দিই প্রিন্টার। ওকে, তাহলে দেখো এই কার্ডটাকে কিনে এনে তোমার কম্পিউটার ইনস্টল করলো, তাহলে দেখো এখানে একটা হার্ড ডিস্ক লাগাতে পারো, ফ্লপি ডিস্ক লাগাতে পারো, পেন ড্রাইভ কানেক্ট করতে পারো, সিডি রম ড্রাইভ কানেক্ট করতে পারো, স্ক্যানার কানেক্টেড করতে পারো, একটা প্রিন্টার কানেক্ট করতে পারো। তাহলে কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই জন্য এটাকে মাল্টি আইও অ্যাডাপ্টার বোর্ড। পরীক্ষাতে আসলে এভাবে সুন্দর করে চিত্র দিয়ে একে বুঝাই দিবা, ঠিক আছে না? বুঝাতে পারছি সবাইকে? ওকে, তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই থাকুক না। তাহলে কে জানে দায়িত্ব নিছো, স্যারকে অ্যাটেন্ডেন্সটা পাঠাবা, একটা কাগজে লিখে রোল নাম্বার সিকোয়েন্সিয়ালি পাঠাবা। তোমরা অনেক সময় উল্টা পাল্টা পাঠাও, মনে করো 2 নাম্বার, 2, 3, 4 এভাবে সিরিয়ালি করলে স্যারের বসাইতে সুবিধা হয়, বুঝছো? তাহলে কে দায়িত্ব নিছো, যেহেতু সিআররা আসে নাই? হ্যাঁ বলো, কে দায়িত্ব নিছো? মেয়েদের অথবা ছেলেদের ভিতরে? হ্যাঁ, আজকে কারা এখানে? তো আমার এখানে নোটিশ করতেছে মাত্র 19 জন। এর থেকে যদি আরো বেশি থাকে তাহলে তাদের রোল নাম্বার সিরিয়ালি লিখে একটা কাগজে লিখে স্যারকে ইয়ে করে পাঠিয়ে দিবা, কেমন? কি বুঝতে পারছি? জি স্যার। এবং ক্লাসের পরেই, কেমন, একটু পরেই পাঠিয়ে দিবা। ওকে, তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।